নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বহাল রইল সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির পদ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা সাঁইথিয়াতে। কুয়োতে ধস, জল সমস্যায় হাসপাতাল কর্মীরা দুবরাজপুরে। চিকিৎসকদের প্রতিবাদে নাগরিক মিছিল পথসভা সিউড়িতে। প্রয়াত তৃণমূল নেতা অশোক ঘোষের স্মরণ সভা খয়রাসোলে। বোলপুরের মকরমপুরের জলঢাল অনুষ্ঠানে মন্ত্রী ও জেলাধিপতি। জেলা পুলিশের উদ্যোগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার বোলপুরে। শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়। বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ের সমস্ত বুথের তৃণমূল কর্মীদের নিয়ে ব্লক সভাপতি পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় আজ সোমবার 12ই আগস্ট। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের বর্তমান ব্লক সভাপতি নুরুল ইসলাম সহ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা সহ সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা প্রমুখ। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে লাভপুরের বিধায়ক তথা কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ সিনহা জানান, নুরুল ইসলাম বিভিন্ন জায়গায় তার ব্লক সভাপতি পদ ছাড়ার জন্য ইতিমধ্যেই লিখিতভাবে জমা দিয়েছেন সাংসদ সহ রাজ্য স্তরের নেতৃত্বের কাছে, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো সাড়া না মেলায় সিউড়ি 2 নম্বর ব্লকের নুরুল ইসলামের ব্লক সভাপতি পদ বজায় থাকলো। এদিন তিনি আরও জানান, আমাদের সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব উনি একটি ব্লক কমিটি মিটিং ডেকেছিলেন। আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমাকে, আমাদের সভাধিপতি কাজলকে এবং আমাদের সাঁইথিয়ার বিধায়ক ও সাঁইথিয়ার বিধানসভার অন্তর্গত এই সিউড়ি 2 ব্লক আমরা এসেছিলাম। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের পর শ্রী নুরুল ইসলাম দলের রাজ্য কমিটির কাছে ব্লক সভাপতি হিসাবে তিনি তার ইস্তফাপত্র পাঠিয়েছেন এবং উনি আবেদন করেছেন রাজ্য পার্টির কাছে যে উনি অভিভাবক হিসাবে এখানে কাজ করতে চান, কিন্তু ব্লক সভাপতি অনেক দিন উনি একই পদে আছেন। উনি চাইছেন ইয়াং জেনারেশনের মধ্যে থেকে কাউকে থেকে, যে আমাদের যারা দলীয় নেতৃত্ব কর্মী আছে তাদের মধ্যে থেকে কাউকে ব্লক সভাপতি দায়িত্ব দেওয়া হোক। এটা নিয়ে আমাদের এই 6টি অঞ্চল নিয়ে যে ব্লক, এখানে কর্মীদের মধ্যে খানিকটা আলাপ আলোচনা চলছিল, একটু বিভ্রান্তিও হচ্ছিল কী জানি কী বিষয়। তো সেটার জন্যে উনি আজকে ডেকেছিলেন যাতে সবাই মিলে আলোচনা করে বিষয়টাকে পরিষ্কার করা হয়। আমরা ইতিমধ্যে আমাদের দলের রাজ্য কমিটির সাথে কথা বলেছি এবং সেখান থেকে যে নির্দেশ পেয়েছি যে ওনার ইস্তফাপত্রটি দলের রাজ্য নেতৃত্বের কাছে পেন্ডিং আছে। সেখান থেকে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তারা সেই বিষয়ে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমাদের জেলা পার্টিকেও জানিয়ে দেবেন এবং নুরুলদাকেও জানিয়ে দেবেন। যতদিন না পর্যন্ত রাজ্য থেকে কোনো সিদ্ধান্ত আসছে ততদিন পর্যন্ত নুরুল ইসলাম সাহেবকেই ব্লক প্রেসিডেন্ট হিসেবে তার কাজ চালিয়ে যেতে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল।
মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের লিগ্যাল সেলের পক্ষ থেকে আজ সোমবার 12ই আগস্ট বীরভূমের সাঁইথিয়ার বীরভূম ল কলেজে অনুষ্ঠিত হলো বীরভূমের আইন বিভাগের পড়ুয়া ও আইনজীবীদের নিয়ে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা। এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী, রাজ্য লিগ্যাল সেলের স্টেট ইনচার্জ সূর্যজ্যোতি সরকার, সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের খান, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি প্রীতম দাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। বীরভূমের প্রায় 70 জন লিগ্যাল সেলের সাথে যুক্ত হয়ে এই মিটিংয়ে উপস্থিত হন। গঠিত হয় 21 জনকে নিয়ে জেলার সমন্বয় কমিটি গঠন। এই প্রস্তুতি সভার পক্ষ থেকে মহাদেব ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ শক্তিশালী হচ্ছে। এদিন তিনি আরও জানান, নমস্কার, আমি মহাদেব ঘোষ, তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল রাজ্য কমিটির মেম্বার। আজকে আমাদের সাঁইথিয়াতে তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়। সেখানে আমাদের উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের চিফ অ্যাডভাইজার প্রান্তিক চক্রবর্তীরা ও চিফ কোঅর্ডিনেটর সূর্যজ্যোতি সরকারদা। দুজনের উপস্থিতিতে যথারীতি আমরা আজকে মিটিং করেছি। মেন যে উদ্দেশ্য, 28শে আগস্ট ছাত্র পরিষদ যে গঠন হয়েছিল সেই ছাত্র সমাবেশকে সামনে রেখে এই মিটিং করা হয়েছে। দলে দলে প্রত্যেককেই বলবো যোগদান করার জন্য। ছাত্র পরিষদকে সকলকে, যে সমস্ত লিগ্যাল সেল আছে, ছাত্র পরিষদ আছে এবং আরও শাখা সংগঠন ছাত্র পরিষদে রয়েছে, প্রত্যেককেই বলবো 28শে আগস্ট দলে দলে যোগদান করার জন্য ছাত্র সমাবেশে। অন্যদিকে লিগ্যাল সেলের স্টেট ইনচার্জ সূর্যজ্যোতি সরকার বলেন, নমস্কার, আমি সূর্যজ্যোতি সরকার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ লিগ্যাল সেলের চিফ কোঅর্ডিনেটর। আজকে আমরা বীরভূম জেলাতে উপস্থিত হয়েছিলাম। আমার সাথে ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ওরফে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের লিগ্যাল সেলের চিফ অ্যাডভাইজার প্রান্তিক চক্রবর্তী, বীরভূম জেলার অন্যতম নেতৃত্ব প্রীতম দাস এবং বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ লিগ্যাল সেলের অন্যতম 2 সদস্য মহাদেব রয়েছে, সোমনাথ রয়েছে আমার সাথে। আজকে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ লিগ্যাল সেলের তরফ থেকে একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এই কোর কমিটি ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে তাদের তারুণ্যের উপর ভরসা রেখেছে এবং ছাত্র সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই মিটিং প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনের যারা শান্তির প্রতীক, যেই আইনজীবীরা প্রতিবাদের প্রতীক, তারাও এর বাইরে নয়। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেই আগামী দিনে এগিয়ে যাবে এবং বীরভূম জেলাও একই সাথে এগিয়ে যাবে গণতন্ত্রের উপর ভরসা রেখে। ধন্যবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422296277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পাশে রয়েছে হাসপাতালের কর্মীদের কোয়ার্টার, যেখানে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা কোয়ার্টারগুলিতে থাকেন। সেই কোয়ার্টারের পেছনে রয়েছে 2টি রুম। একটি রুমে ছিল পাম্প মেশিন এবং তার পেছনেই একটি রুমে ছিল জলের কুঁয়ো। যে কুঁয়োটি কংক্রিটের ছাদ দিয়ে চারিদিকে ঘেরা ছিল, অর্থাৎ একটি ঘরের মধ্যেই ছিল কুঁয়োটি। প্রবল বর্ষণের ফলে হঠাৎই কুঁয়োটি ধসে নামে। নিমেষের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় ঘর ও কুঁয়ো। এই মুহূর্তে ওখানে দেখে বোঝার উপায় নেই যে ওখানে একটি কুঁয়ো এবং তাকে ঘিরে একটি ঘর ছিল। এতটাই ধস নেমেছে যে কংক্রিটের ঘরটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। স্বভাবতই আতঙ্কে রয়েছেন প্রত্যেকেই। কোয়ার্টারগুলিতে দেখা দিয়েছে জলের সমস্যা। জানা গেছে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী মিলিয়ে 15টি পরিবার থেকে কোয়ার্টারগুলিতে।
আজ সোমবার 12ই আগস্ট সকালে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পাম্প অপারেটর একলাস পণ্ডিত পাম্প মেশিন চালাতে গিয়ে দেখেন পাম্প ঘরের পেছনের ঘরটি সহ কুয়ো পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। জলশূন্য হয়ে রয়েছে এলাকা। এদিন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের পাম্প অপারেটর একলাস পণ্ডিত জানান, আমি সকালবেলায় সকাল 6টায় এসে পাম্প চালাতে গিয়ে দেখি পাম্প রুমটা রয়েছে, পাম্প রুমের পাশে যে কুয়োটা ছিল, ঢালাই, ছাদ কোনোটাই নেই। এসে দেখি প্রায় 20 থেকে 30 ফুট নিচে চলে গেছে। আর এই কলোনিতে প্রায় 17টা কোয়ার্টার রয়েছে, 15 জন স্টাফ বাস করে, ডাক্তার, সিস্টার, নার্স, সুইপার সবাই মিলে। তাদের জলের খুব কষ্ট। এখন জলশূন্যহীন। ওখানে গিয়ে দেখলাম, সকাল 6টায় গিয়ে দেখছি কুয়োটাই নেই। আগে আপনার নিচ থেকে 15 ফুট উঁচু ছিল, ওপরের ঢালাই ছিল, ছাদ করা, পিলার ছিল, গ্রিল দেওয়া ছিল। মানে কুয়োটা বাঁধানো ছিল কংক্রিটের ঢালাই দিয়ে, একদম কংক্রিট, ছাদ ছিল, সবই ছিল। সবই ছিল। এসে দেখছেন কিছুই নেই। এসে দেখছি কিছুই নেই। এটা আমার যত ধারণা আর কি, এটা আমার মনে হয় নিচে ধস নেমে ঢুকে গেছে গোটাটাই। অত্যাধিক বৃষ্টির জন্য নিচের মাটিটা ভালো ছিল না, হয়তো ধস নেমে ভিতরে ঢুকে গেছে। প্রায় 20 ফুট 30 ফুট নিচে চলে গেছে। না, ওটা একবারে জলের তলায়। বলছি তো 20 ফুট নিচে চলে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আপনার নামটা? আমার নাম একলাস পণ্ডিত, আমি এখানকার পাম্প অপারেটর, ওয়াটার সাপ্লাই। অন্যদিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সালমান মণ্ডল জানান, প্রবল বর্ষণের কারণে গভীর রাত্রে পাম্প হাউসের একাংশ পুরোপুরি তলিয়ে গেছে। কোয়ার্টারে জল সরবরাহ বিঘ্নিত আছে। চেষ্টা করছি যাতে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানাচ্ছি। এদিন তিনি আরও বলেন, প্রচণ্ড বর্ষা চলছিল, আপনারা সকলেই জানেন। তো গত শনিবার ঠিক রাত্রের দিকে ওই পাম্প হাউসটি পুরোপুরি তলিয়ে গেছে এবং আমরা সেটা পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য চিঠি রেডি হচ্ছে। তো সেখানে আপাতত ওই জল সরবরাহ কিছুটা বিঘ্নিত আছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত ওখানে জল সরবরাহটা পৌঁছে দেওয়া যায়। জলটা ওখানে আমাদের 5টা কোয়ার্টার বিল্ডিং রয়েছে, যেখানে প্রায় 15টা মতো পরিবার থাকে, নার্স, ডাক্তার এসব। তো তাদের ক্ষেত্রে জলটা সরবরাহ হতো এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত এই কাজটাকে করে ওঠা যায়। এখন আপাতত একটা খাবার জল আমাদের হসপিটাল বিল্ডিং থেকে ওখানে যায়, একটা পাইপলাইন করা আছে, সেখান থেকে ওনারা জল নিচ্ছেন এবং সেই জলটাই আপাতত বিভিন্ন কাজে ব্যবহার করছেন। হ্যাঁ, সেটা লিমিটেড। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে আনা হচ্ছে, পিডব্লিউডিকেও আমরা চিঠি পাঠাচ্ছি যাতে দ্রুত ব্যবস্থা করা যায়। আপনার নামটা? ডক্টর সালমান মণ্ডল, বিএমএইচ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়িতে গতকাল রবিবার 11ই আগস্ট সন্ধ্যায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরতা মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে বের হলো নাগরিক মিছিল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ও ঘটনায় সরকার ও প্রশাসনের বিষয়টিকে আড়াল করার প্রচেষ্টার বিরুদ্ধে এক নাগরিক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। স্লোগানমুখর একটি মিছিল সিউড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু করে মাদ্রাসা রোড ও বাজারের চৌরাস্তা ধরে পোস্ট অফিস মোড়ে পৌঁছায়। এখানে এলাহাবাদ ব্যাংকের সামনে পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক আশিস বিশ্বাস। সাহিত্যকর্মী তরিত কুমার ভাদুরী বলেন, আজ বড় লজ্জার দিন। 11ই আগস্ট শহীদ ক্ষুদিরামের আত্মবলিদানের দিনে স্বাধীন দেশে
বিচার চেয়ে আমরা রাস্তায়, বিশেষত বিপ্লবীরা যেখানে নারীদের আলাদা জায়গায় স্থান দিতেন, অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে প্রয়াতার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দাবি আদায়ের শপথ নেওয়া হয়, ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানানো হয়, সঙ্গীতে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হন সিউড়ির বিশিষ্ট শিল্পীরা। পথসভার সঞ্চালনায় ছিলেন শিক্ষক বজলে রহমান। এদিন গোপীনাথ চৌধুরী জানান, আজকে কোনো কাউরির পক্ষ থেকে নয়, আমরা সকলকে সিউড়ির নাগরিকবৃন্দকে আহ্বান জানিয়েছিলাম আরজিকর মেডিকেল কলেজে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, ডাক্তার মৌমিতার ওপর যে নৃশংস অত্যাচার করে তার মৃত্যু হয়েছে, তার প্রতিবাদে, এই পৈশাচিক ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম। সেখানে সিউড়ির আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছে, ছাত্র, শিক্ষক, লেখক, শিল্পী, কর্মচারী, সাধারণ খেটে খাওয়া মানুষ সকলে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছি যাতে এই পৈশাচিক ঘটনা যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং যারা এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও যেন শাস্তি হয় এবং মহিলাদের নিরাপত্তার বিষয়ে আরও সজাগ হতে হবে। কারণ আমরা একের পর এক ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটে চলেছে, আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি, এর কোনো সুরাহা হচ্ছে না, এর সুরাহা চাইছি। হ্যাঁ, একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক বা নিউজ চ্যানেল থেকে দেখছি যে ওই ঘটনা একজন ব্যক্তির পক্ষে ঘটানো সম্ভব নয়। কলার বোন ভেঙে যাওয়া থেকে বিভিন্ন হাড় ভেঙে যাওয়া এবং ওনার যা স্বাস্থ্য, বিভিন্ন ডাক্তাররাও বলছে ওটা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এবং প্রথমেই তার যে ঘটনাটাকে সেটাকে সুইসাইড বলে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এটাকেও কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু এটাকে ভালো চোখে দেখছি না। কোনো একটা ঘটনা ঘটলে তার সুরাহা না চেয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা, এটাও কিন্তু কোনো সুস্থ লক্ষণ নয়। 36 ঘন্টা ডিউটি করার পরে সে রেস্টের জন্য গিয়েছিল, কারণ তাদের জন্য কোনো রেস্টের জায়গার ব্যবস্থা নেই, এটা আমরা শুনেছি। তো সেখানে যাই করুক, একটা হাসপাতাল করিডোরের মধ্যে এরকম ঘটনা ঘটবে কেন? এই সব কিছুর মধ্যে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এর আগেও দেখেছি। সোজা কথা হচ্ছে, আমরা ধর্ষকদেরকে ভয় দেখাবার জায়গায় যে ধর্ষিতা নির্যাতিতা হচ্ছে তাদের দিকে আমরা বারবার প্রশ্ন তুলে দিয়ে আমরা কি আলটিমেটলি সমাজবিরোধীদের পাশে দাঁড়াচ্ছি না? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমার নাম গোপীনাথ চৌধুরী। আমরা সবাই সাধারণ নাগরিক হিসাবে এখানে আহ্বান জানিয়েছিলাম। আমি একজন সিউড়ির বাসিন্দা, সাধারণ নাগরিকই হতে পারে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূম জেলার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক ঘোষ গত 2013 সালের 12ই আগস্ট আজকের দিনেই আততায়ীর গুলিতে নিহত হন। মৃত্যু পরবর্তীতে প্রত্যেক বছর আজকের দিনে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। এদিন যেখানে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন সেই স্থানের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন ও স্মৃতিচারণা করা হয়। পরবর্তীতে তার নিজ গ্রাম কেন্দ্রগড়িয়ায় মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন ও স্মৃতিচারণা করা হয়। সবশেষে খয়রাসোল তৃণমূল কার্যালয়ে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন ও স্মৃতিচারণা করা হয়। এদিন উপস্থিত ছিলেন শহীদ অশোক ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রমুখ। এদিন শহীদ অশোক ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ জানান, বাবার স্বপ্ন ছিল গোলাগুলি বা খুনোখুনি নয়, শান্তিপূর্ণ রাজনীতি, জনগণের মধ্যে পরিষেবা প্রদান। এদিন তিনি আরও জানান, আজ 11তম আমার বাবার প্রয়াণ দিবস, প্রয়াত শহীদ নেতা অশোক ঘোষের প্রয়াণ দিবস। তিনি আজ থেকে 11 বছর আগে আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন এবং তার যে স্বপ্ন ছিল যে খয়রাসোল শান্ত থাক, খয়রাসোল উন্নয়নের দিশা দেখুক, খয়রাসোলের মানুষ উন্নয়ন পাক, খয়রাসোলের প্রত্যেক মানুষ যেন এক জায়গায় থাকে, যেটা বর্তমানে আজ দেখছি যে খয়রাসোল শান্ত। খয়রাসোলে আর কেউ বলে না যে বোম বারুদের জায়গা, খয়রাসোল কেউ বলে না খুনের জায়গা। খয়রাসোল এখন উন্নয়নের দিশা দেখেছে, যেটা আমাদের বর্তমান যে কমিটি আছে সেই কমিটিকে আমার শহীদ পরিবারের পক্ষ থেকে তার আমি অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য আমার যে বাবার যে স্বপ্ন তারা যেটা পূরণ করছে, যেন তারা আগামী দিনে এই পথেই চলে এবং এই পথেই চলে যে বাবার যে স্বপ্ন এই খয়রাসোল ব্লককে এক উন্নয়নের ব্লক দেখা এবং সবাইকে এক জায়গায় দেখা, সেটা যেন পূর্ণ হয় সেই আশাই আজও এই স্মরণসভার পক্ষ থেকে তাদের কাছে আমি রাখছি এবং তারা যেটা করছেন তারা যেন সারা জীবন এইভাবেই দলটাকে এগিয়ে নিয়ে যায় এবং উন্নয়নটা এইভাবে যেন খয়রাসোলের হয় আর আমার বাবা যেন এই উন্নয়নের মধ্যে এই ব্লকের মানুষের মধ্যে বেঁচে থাকে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল।
বীরভূমের বোলপুর মগরমপুর হরিজন ক্লাবের পরিচালনায় শিব ভক্তদের সেবায় নিয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গতকাল রবিবার 11ই আগস্ট রাত্রে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যরা। বীরভূমের 51 পীঠের অন্যতম পীঠ হল সতীপীঠ কঙ্কালীতলা। সেখান থেকে জল নিয়ে ভক্তরা বোলপুর শিবতলা সন্নিকট সুরুতেশ্বরের মন্দিরে যাচ্ছেন জল ঢালতে। হাজার হাজার ভক্তগণ এই জল ঢালা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাঝপথে বোলপুর মগরমপুরে ভক্তদের সেবায় হরিজন ক্লাব। এখানে ভক্তদের পানীয় জল থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ভক্তরা এসে একটু বিশ্রাম নিতে পারবেন সে ব্যবস্থা করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে মগরমপুরবাসীর দীর্ঘদিনের অভিযোগ বেহাল রাস্তার অবস্থা জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে। তিনি জানান অতি দ্রুত এই রাস্তার সমস্যার সমাধান হবে। এদিন তিনি আরও জানান, খুবই ভালো লাগছে। মকরমপুর এই যে হরিজন ক্লাব, এটা এদের কাছে নতুন কিছু নয়। হরিজন ক্লাব রক্তদান আন্দোলন থেকে শুরু করে সমস্ত রকম সামাজিক কাজের সঙ্গে এই ক্লাবের সমস্ত সদস্যরা যুক্ত আছে। স্বভাবতই এই ক্লাবের আমন্ত্রণকে নিজেকে ধন্য মনে করছি। শুধু আমি নয়, এখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন। এই ক্লাবের যে সদস্যরা আছে তারা যে উদ্যোগ নিয়েছে, কিছুক্ষণ আগে কঙ্কালীতলায় গিয়েছিলাম, কয়েক লক্ষ মানুষের সমাগম। তারা সকলে জল নিয়ে এই পথ দিয়েই তারা বোলপুর এরিয়া দিয়ে যাবে। সর্বত সকল মানুষকে তাদের খাবার দাবার অন্ন তাদের তুলে দেওয়ার এই যে একটা উদ্যোগ এই ক্লাবের সদস্যরা নিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে এই ক্লাব শুধু এই আজকের দেবাদেব মহাদেবের এই প্রোগ্রামও নয়, এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে সমাজের জনকল্যাণমূলক কাজের সঙ্গে এই ক্লাবের সদস্যরা যুক্ত আছে। এই ক্লাবের সদস্যদের সুবিধা কামনা করছি এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে একথাও বলে যাচ্ছি, যদি কোনো সময় কোনো দিক দিয়ে সহযোগিতার প্রয়োজন বোধ করে, সেটা দৈহিক দিক দিয়ে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, এই ক্লাবের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এই ক্লাবের সদস্যদের কাছে। আরেকটা বিষয় যে রাত ভোর যেভাবে দর্শনার্থীরা কঙ্কালীতলা থেকে জল তুলে এনে সুরুতেশ্বর যায়, তো সেই দিক থেকে দেখা যায় যে এই যে রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ, তাতে ভক্তদের হয়তো পায়ে লাগছে বা কষ্ট হচ্ছে, এমনটাই অভিযোগও উঠে আসছে এই রাস্তার জন্য। কী বলবেন এটা? দেখুন, এই রাস্তাটা অলরেডি 1 বছর আগে স্যাংশন হয়েছিল। তারপর দুটা এজেন্সির মধ্যে কেসের মাধ্যমে জড়িয়ে পড়ে, যার জন্য এই রাস্তা মেরামতির কাজটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু রাস্তাটা অল্প দিনের মধ্যে কমপ্লিট হবে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। যেহেতু এটা বর্ষার সিজন, সেহেতু কাজটা শুরু করতে দেরি করছে, বিলম্ব হচ্ছে, কিন্তু অল্প দিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে এবং এই রাস্তার মানুষ তাদের পরিষেবা পাবে। পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এই হরিজন ক্লাবের সমস্ত সদস্যবৃন্দদের যাদের অক্লান্ত পরিশ্রমে ছোট্ট একটা ক্লাব জন্ম নিয়েছিল, আস্তে আস্তে মহিরু আকার ধারণ। দীর্ঘদিন ধরে এই ক্লাব সরস্বতী পুজোর আরাধনায় প্রতি আছেন এবং 6 বছর তারা এই যে যাত্রা শ্রাবণ মাসে শিবের যে উৎসব, তাতে তারা নিয়োজিত হয়েছে। নিশ্চয়ই ধন্যবাদ। আজকে এই শুভ সময়ে এখানে আমন্ত্রণ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ক্লাবের দীর্ঘদিন আমি কাটিয়েও গিয়েছি এক সময়, তাই আজকের দিনে ভাতৃপ্রথম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ উনিও এসছেন। এখানে প্রাক্তন কাউন্সিলর সুরজিৎ বটপাল এবং প্রসেনজিৎ দাস, অরুণ দাস ও অন্যান্যরা যে উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন ধরে এই হরিজন ক্লাব তারা এই মকরমপুর এই এলাকায় সব সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। বিপদ আপদ কেউ পড়লে পড়ে এই ক্লাবের ছেলেরা ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের এগিয়ে যেতে সাহায্য করে। তাই আমরাও চাই এই ক্লাবের শ্রীবৃদ্ধি ঘটুক। নিশ্চয়ই এরা যখনই যায় আমি চেষ্টা করি এদের সময় দেওয়ার। নিশ্চয়ই ভবিষ্যতে এদের পাশে থেকে এদের এগিয়ে যেতে সাহায্য করবো। নমস্কার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RC TV, বোলপুর।
অভিনব কায়দায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল জেলা পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রায় 196 কেজি গাঁজা নিয়ে উড়িষ্যার কালহান্ডি থেকে মুর্শিদাবাদ হয়ে বোলপুর আসছিল। পুলিশের অনুমান বোলপুরে বিক্রি করার কথা ছিল, কিন্তু তার আগে জেলা পুলিশের হাতে 184টি প্যাকেটে প্রায় 196 কেজি গাঁজা মৃতদেহ বহনের গাড়িতে নিয়ে আসা হয়েছিল। যাতে কেউ বুঝতে না পারে তার জন্য এই অভিনব কায়দা। বোলপুর সংলগ্ন মুলুক এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্স এবং বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার পুলিশ নজরদারি চালাতে ধরা পড়ে যায় গাঁজা বহনকারী গাড়ি। ইতিমধ্যে পুলিশ সূত্রের খবর 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে যে এর পেছনে আরও কারা যুক্ত রয়েছে কিনা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজ 27শে শ্রাবণ, 12ই আগস্ট সোমবার। এই শেষ সোমবার বীরভূমের কলেশ্বর, খগেশ্বর, পাহাড়েশ্বর, মল্লেশ্বর, ডাবুকেশ্বর, জপেশ্বর, রাখরেশ্বর, সতীপীঠ বক্রেশ্বর জেলার এমন সব শৈব তীর্থগুলিতে অগণিত পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। বীরভূমের অন্যতম সুপ্রাচীন এবং জেলার সবচেয়ে সুউচ্চ কলেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আজ সোমবার 12ই আগস্ট সকাল থেকেই অগণিত ভক্তদের ঢল নামে। গেরুয়া পোশাকে বোল বোম ধ্বনিতে সুসজ্জিত ছেলেদের পাশাপাশি মা মেয়েরা মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বাবা শিবের মাথায় জল ঢালতে ছুটে আসেন এই সুপ্রাচীন শিব মন্দিরে। বিভিন্ন সংস্থা আগত পুণ্যার্থীদের জন্য দুপুরের খাবার, খিচুড়ি, সবজি, লুচি, পোলাও, ভান্ডারার ব্যবস্থা করেন বলে জানান কলেশ্বর শিবালয় আশ্রম কমিটির সভাপতি সুখদেব মিত্র। অন্যদিকে বীরভূমের রাখরেশ্বর তাঁতিনিপাড়া থেকে আগত এক স্বেচ্ছাসেবী সংস্থা নরোত্তম সেবাশ্রম ভক্তদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ভক্তদের পায়ে গরম জলের সেক, ওষুধের ব্যবস্থা করেন বিনামূল্যে। এদিন বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের নিরাপত্তা দানে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কলেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।